KTV Originals। নমস্কার, শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। আমাদের অনুষ্ঠান আপনারা জানেন কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল এবং আমার সঙ্গে কো অ্যাঙ্কার কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। সারাক্ষণ যে খুব সেজেগুজে থাকে এবং এখন তো কেন ওকে আরও বেশি এক্সাইটমেন্ট বেড়ে গেছে সেটা নিয়ে আমি আর কোনো আলোচনায় যেতে চাই না। শুধু বলি যে একটা তথ্য শুনলাম যে কলকাতার বিভিন্ন অংশে যারা মহিলাদের কোচিং ক্যাম্প চালান, গত এক সপ্তাহে নাকি সেখানে নতুন ভর্তি হতে চাওয়া শিক্ষার্থীর সংখ্যা মারাত্মক বেড়ে গেছে। এবং হবে নাই কেন, আসমুদ্র হিমাচলে যেভাবে একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে মেয়েদের বিশ্বকাপ জেতা নিয়ে, সেটা এত সহজে তো যাবার নয়, সেই ট্রেন্ডটা থাকবেই। একদম প্রথমে চলে যাই ঘরের মেয়ে রিচা ঘোষের আবার শিলিগুড়ি অবতরণ নিয়ে। আজকে রিচা ঘোষ শিলিগুড়িতে নামার পর কি হয়েছে জাস্ট দেখুন। রিচা ঘোষ শিলিগুড়িতে নামার পর আজকে তাকে ঘিরে উন্মাদনা এবং দেখুন মিডিয়ার বুম সবাই এগিয়ে দিচ্ছেন, আশেপাশে মানুষ, পুলিশ ভিড় সামলাচ্ছে। ঘরের মেয়ে রিচা দুর্ধর্ষ খেলেছেন এবারের বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে 94 রানের ইনিংসটা বাদ দিন, এর বাইরে যখন প্রয়োজন তখন দুর্ধর্ষ অ্যাক্সেলারেট করেছেন, ফিনিশারে খেলা খেলেছেন। দেখুন হুড খোলা জিপে করে পেছনে জাতীয় পতাকা রিচাকে বরণ করে নিল শিলিগুড়ি। রিচা তো একদিনে হননি, আমি শুনছিলাম একটা কোনো ক্যাম্প থেকে, সিএবিরই একটা ক্যাম্প থেকে তাকে 2013-তে তাকে আবিষ্কার করেন ঝুলন গোস্বামী। 2013-তে, আজকে 2025-এ 12 বছর আগে রিচার বয়স ছিল 10 বছর। এবং তারপরে যখন রিচাকে এনে কলকাতার কোচিং ক্যাম্প, রিচা প্রচুর রান করতে থাকেন। শিলিগুড়ির যে ম্যাচে ঝুলন প্রথম তাকে আবিষ্কার করেন, তারপরে রিচা প্রচুর রান করতে থাকেন। যখন বেঙ্গলের হয়ে খেলার প্রশ্ন উপস্থাপিত হয়, উপস্থিত হয়, তখন রিচার বয়স 15। কোনো বেঙ্গল সিলেক্টর রাজি ছিলেন না এত কম বয়সী একটা মেয়েকে নিতে, কিন্তু সেই সময় তার মারের এত হাত ছিল, একটা প্রায় কথা ছড়িয়ে গিয়েছিল যে হচ্ছে ছোট ধনী। এবং তারপরে দেখো জয়জ্যোতি, রিচা ঘোষ সেখান থেকে কোথায় চলে গেলেন। আগামীকাল ইনগানজে তাকে সিএবির পক্ষ থেকে সোনার ব্যাট দিয়ে সংবর্ধনা জানাবেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশাল একটা অনুষ্ঠান কালকে আমরা ইডেনগঞ্জে দেখব। রিচা ঘোষের অনুষ্ঠান ঘিরে উপস্থিত থাকবেন আরও অনেক বাংলা বিনোদনের লেজেন্ডরা। কিন্তু এটা একটা দারুণ ব্যাপার যে মুখ্যমন্ত্রী সৌরভ এবং টোস্ট অফ দ্য নেশন অথবা টোস্ট অফ দ্য স্টেট রিচা ঘোষ একসঙ্গে। অবশ্যই, আর হবেই, এটাই হওয়াটা স্বাভাবিক, কারণ প্রথম বিশ্বকাপ জয়ী বাঙালি এবং তাকে ঘিরে উন্মাদনা থাকবে, এটা খুব স্বাভাবিক। এবং আজকে শিলিগুড়ির চিত্রটা আপনারা দেখতেই পাচ্ছেন। রিচা ঘোষ বলছেন আজকে শিলিগুড়িতে নেমে যে শিলিগুড়িতে একটা ভালো স্টেডিয়াম দরকার এবং ইনফ্রাস্ট্রাকচার আরও উন্নতি করতে হবে শিলিগুড়িতে। এবার থেকে কিন্তু অনেক কিছুই হবে, কারণ একটা উদাহরণ দরকার থাকে সামনে, প্রয়োজন পড়ে সামনের। এবার উদাহরণটা কিন্তু পেয়ে গিয়েছে। রিচা ঘোষকে সামনে রেখে অনেক কিছু হবে। এবং দুদিন আগে আপনারা দেখেছেন কলকাতা টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন রিচা ঘোষের কোচ গোপাল সাহা। তিনিও বলছিলেন যে এখন এই মহিলাদের মধ্যে এবং অভিভাবিকাদের মধ্যেও মেয়েদের ক্রিকেট কোচিংয়ে পাঠানোর এই আগ্রহটা কিন্তু সাংঘাতিকভাবে বাড়ছে। জলপাইগুড়ির কোচের সঙ্গেও কথা হয়েছিল আমার, এই একই। আপনাদের জাস্ট এটা জানিয়ে রাখি যে হচ্ছে জলপাইগুড়ির ছেলে, শিলিগুড়ি এত ভালো খেলছে, ও জলপাইগুড়িতে বসে কি করছে আমি জানি না। জলপাইগুড়ি কিন্তু এককালে জলপাইগুড়ির কাছে ময়নাগুড়ি একটা সময় পিকে ব্যানার্জিকে উপহার দিয়েছিল ভারতীয় স্পোর্টসে। তারপরে জলপাইগুড়ি থেকে আমরা দেখেছি মিমি চক্রবর্তী, শীর্ষেন্দু মুখোপাধ্যায় জলপাইগুড়ি থেকে কোনো ক্রিকেট স্টারকে আমরা দেখিনি, ক্রিকেট সাংবাদিককে দিচ্ছে। ক্রিকেট স্টার আসবে, যেহেতু রিচা চলে এসছে পাশাপাশি, খুব একটা ডিস্টেন্স নেই জলপাইগুড়ি শিলিগুড়ির, এবার থেকে আসবে আশা করব। এবং অনেক রকম পরিবর্তন হবে। রিচা ঘোষ একটা এমন ব্র্যান্ড তৈরি করে দিয়েছেন এবং বিশ্বকাপ জয় এর উপরে তো আর কিছু হতে পারে না। তারপর কিছু না কিছু জোয়ার আসবে এবং সেটা খুব ইতিবাচক দিকেই যাবে বলে মনে হয়। আমার জাস্ট অবাক লাগছিল যে একটা সময় প্রাক সৌরভ যুগে বাঙালি ক্রিকেটার সম্পর্কে বলা হতো যে ভাগতা হ্যায়, যে চাপ পড়লেই পালিয়ে যায়। কত বড় বড় নাম তাদের সেই তালিকায় ফেলে দেওয়া হয়েছিল। গোপাল বসু, অম্বর রায়, সম্বরণ বন্দ্যোপাধ্যায়, বড় বড় বাংলা থেকে এত সব ক্রিকেটার গেছেন, কিন্তু দিলীপ দোষীর সাকসেস সত্ত্বেও বাঙালি ক্রিকেটার চাপের মুখে পালিয়ে যায় এই ধারণাটাকে মুছে ফেলা যায়নি, যেটা সৌরভের আমলে প্রথম মুছে।
আর এই রিচা ঘোষ যিনি কিনা আন্ডার প্রেশার ভালো খেলেন, আমি দেখছিলাম ওর এই টুর্নামেন্টে ওয়ার্ল্ড কাপে ওর ডেথ ওভারের স্ট্রাইক রেট হচ্ছে 165, ভাবাই যায় না যে কতটা বুকের পাটা নিয়ে একটি মেয়ে, 22 বছরের মেয়ে এই ধরনের ক্রিকেট খেলতে পারে। তাই ইডেনগঞ্জ রিচা ঘোষকে কালকে বরণ করার জন্য লুকিং ফরওয়ার্ড টু। শিলিগুড়ি এখন ঘরের মেয়েকে নিয়ে উদ্বেলিত, জলপাইগুড়ির হালকা দুঃখ আছে। জলপাইগুড়ির হালকা দুঃখ আছে, দুঃখটা কেটে যাবে আশা করবো। তবে উত্তরবঙ্গবাসী প্রত্যেকেই গর্বিত রিচা ঘোষকে নিয়ে, শুধু উত্তরবঙ্গ কেন গোটা বাংলা গর্বিত। আর রিচা ঘোষ যেটা দেখিয়েছেন, আগামীতে আরও রিচা উঠে আসুক। এবং একটা কথা এখানে মেনশন করব, শিলিগুড়ির কোচেরাই বলছেন, যেখানে তিনি মানে কোচিং করতেন, মানে কোচিং যার থেকে নিতেন, তারাই বলছে যে একটা সময় যখন 96-এ ওই 131 করলেন সৌরভ, তারপর থেকে কিন্তু বাঙালি ছেলেদের ক্রিকেটের প্রতি সাংঘাতিক রকম আগ্রহ বেড়ে যায়। ওই জিনিসটা কিন্তু এবার থেকে শুরু হয়েছে মেয়েদের মধ্যেও, যে রিচা ঘোষ যদি পারে তাহলে হয়তো আমরাও স্বপ্ন দেখতে পারবো। তাই স্বপ্ন দেখাটা অ্যাটলিস্ট শুরু হয়ে গিয়েছে। বিশ্বকাপ জেতা, এক একটা বিশ্বকাপ জয় এরকম স্বপ্নে উদ্বেলিত করে, নতুন নতুন তার ক্রিকেটের গ্রাহক আসে এবং সেখানেই কোথাও একটা ভয় হয় যে আমরা হিস্টোরিক্যালি সবসময় দেখেছি যখনই আমরা বিশ্বকাপ জিতে কিছু না কিছু সমস্যা দেখা যায়। 83-তে হয়েছিল, কপিল দেব অধিনায়কত্ব হারান, 1 বছরের মধ্যে টিম ভেঙে চুরমার হয়ে যায়। 2011-তে যদি দেখেন ভারত 0-8 হারে, সিরিজ হারে, সচিনের রিটায়ারমেন্ট নিয়ে রব শুরু হয়ে যায়, এমনকি সিলেকশন কমিটির চেয়ারম্যান কথা বলেন তার সঙ্গে। এই টি20 ওয়ার্ল্ড কাপের পরে দেখুন, চ্যাম্পিয়ন্স ট্রফির পরে দেখুন রোহিত শর্মা বিরাট কোহলিকে নিয়ে কি হয়েছে। কাজে প্রত্যেকটা বিশ্বকাপ জয় অনেক কিছু চাপা ফেলে দেয় এবং আবার নতুন একটা জিনিস শুরু করে দেয়, কারণ এত বেশি করে এক্সাইটমেন্ট বাড়ে, স্পন্সরদের ভিড় বাড়ে, যে নতুন করে আবার ক্রিকেটারদের ভ্যালুয়েশনগুলো বদলে যায়। ভ্যালুয়েশনগুলো বদলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের মধ্যে বোঝাপড়াগুলো আবার রিনিউয়ালের প্রয়োজন হয়ে পড়ে। এখানে কোচের রোল খুব ইম্পর্টেন্ট। আজকেই দেখছিলাম যে মিতালি রাজের একটা পুরনো দেখতে দেখতে যে মিতালি রাজের ম্যানেজার এই হরমনপ্রীত কর সম্পর্কে কি বলেছেন জানেন? বলেছিলেন, লিখেছিলেন, ম্যানিপুলেটিভ, লাইং, আনডিজার্ভিং ক্যাপ্টেন। 2018-তে, বেশি দিন আগে না, 7 বছর আগে। সেই হরমনপ্রীত কৌরকে কিন্তু আমরা দেখলাম। হরমনপ্রীত তাকে এখন ডাকা হচ্ছে টিমের মধ্যে জোশিলা বলে, মানে তার ডাকনাম জোশিলা কারণ জোশ আছে। টিমটাকে একটা অদ্ভুত পাঞ্জাবি জোশে তিনি নতুন ইউনিটে রূপান্তরিত করেছেন। সঙ্গে অবশ্যই কোচ অমল মজুমদার। আসবো সেটাতে, একটা ছোট্ট বিরতি দিয়ে যাচ্ছি, কোথাও যাবেন না প্লিজ। মেয়েদের ক্রিকেট নিয়ে আরও আলোচনা বাকি আছে। ফিরে এলাম বিরতির পর। মেয়েদের ক্রিকেট নিয়ে অনেক সব উপাখ্যান আলোচনা করছিলাম। আরেকটা ইন্টারেস্টিং কথা শুনলাম, ঝুলন গোস্বামী এবার নাকি বিশ্বকাপের খেলা দেখতে যেতে চাননি। এত হার্টব্রেকস তিনি চোখের সামনে দেখেছেন, 2005 ফাইনাল, 2017 ফাইনাল হারা, এত কিছু দেখেছেন যে তার কোথাও মনে হয়েছিল যে আবার যদি চোখের সামনে একটা খারাপ কিছু দেখি তাহলে আর সেটা সহ্য করতে পারবো না। তাই ঝুলন যাননি। মনে রাখবেন ভারত গ্রুপ ম্যাচে কিন্তু গ্রুপ লিগে 3টে ম্যাচ হেরেছে, তাই তো জয়জ্যোতি? এবং ঝুলন ফাইনালের দিন তিনি যান এবং ঝুলন গোটা টুর্নামেন্ট তার কাছে অফার থাকা সত্ত্বেও কমেন্ট্রি করেননি। মিতালি রাজ থ্রু আউট কমেন্ট্রি করেছেন, ঝুলন করেননি। যেটা আমরা ফাইনালের পর দেখলাম, খুব সুন্দর একটা ছবি, যে টিম এবং ক্যাপ্টেন এসে এই মিতালি, ঝুলন এদের রিকোয়েস্ট করলেন ট্রফিটা ধরার জন্য, ডায়না এডুলজি। এবং এটা একটা দারুণ ছবি, যেটা আর আশ্বিন ঠিকই বলেছেন যে ভারতীয় ক্রিকেট টিম কিন্তু এটা করেনি। আজকে ভারত যখন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভারত যখন টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, তখন কিন্তু তারা যারা কমেন্ট্রি বক্সে ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার্স আছেন তাদের কিন্তু বলতেই পারতেন যে আপনারাও আসুন, এসে ট্রফিতে হাত ধরুন। আমার এখনও মনে আছে যে 2011 ফাইনাল শেষে যখন সৌরভ ওই ওয়াংখেড়ের ঠিক আমরা যেখানে বসি তার ওপরের তলাতেই টেলিভিশনের লোকেরা বসেন, সৌরভ বেরিয়ে হাঁটতে শুরু করলেন, সেই ছবিটা আমরা বহুবার দেখেছি। কেউ তাকে ডাকার প্রয়োজন মনে করেন। রাহুল দ্রাবিড় বেঙ্গালুরুতে ছিলেন, আগের বিশ্বকাপের ক্যাপ্টেন, কেউ তাকে ফোন করেনি। একমাত্র অনিল কুম্বলেকে টেন্ডুলকার নিজে ব্যক্তিগত উদ্যোগে ডেকে নেন ট্রফিতে হাত ধরতে। ওখানে VVS লক্ষ্মণ হাজির ছিলেন, তাকেও কেউ ডাকেননি, কারোর মনেই পড়েনি। ওই উচ্ছ্বাসে ভুলে গেছে। মহিলা ক্রিকেটাররা যেটা মনে রেখেছেন সেটা কিন্তু সত্যি খুব সাধুবাদযোগ্য। বলো কি বলছো? অবশ্যই সাধুবাদযোগ্য। এটা আমি 2 দিন আগে বলেওছি যে ওই 2রা এপ্রিলে এই জিনিসটা কিন্তু যদি করতেন ধোনির ভারত, তাহলে একটা অন্য মাত্রায় যেত। কারণ সৌরভ সেই মানে যে সময় ক্যাপ্টেন্সি করতেন তার সময় 7 জন ক্রিকেটার তো ওই 2011 টিমটায় ছিল। তো যাই হোক, যেটা হয়নি, মহিলা ক্রিকেটাররা দেখিয়ে দিয়েছেন এবং সেলুট হরমনপ্রীত কৌরকে যে এই সম্মানটা তিনি দিয়েছেন, যে বাকি যেসব ক্রিকেটাররা মিতালি রাজ, ঝুলন গোস্বামী, ডায়না এডলজি। তবে একটা খবর আপনাদের বলে রাখি, যে
প্রতিকা রাওয়াল ওপেনার ব্যাটার যথেষ্ট ভালো ব্যাটিং করছিলেন এবং হুইল চেয়ারে করে ফাইনালি আমরা দেখলাম সেঞ্চুরি করার পরে হুইল চেয়ারে, খুবই দুঃখের। অবশ্যই দুঃখের, তবে এর মধ্যে একটা ভালো খবর সেটা হচ্ছে যে তিনি কিন্তু গোল্ড মেডেলটা পাচ্ছেন এবং বিশ্বকাপ ফাইনালের রাতেই আইসিসির যিনি প্রধান জয় শাহ তাকে বলে দিয়েছিলেন যে তোমার গোল্ড মেডেলটা আসছে, আমি দেখছি কি করা যায়। তারপরে এখন কনফার্মেশন চলে এসছে, প্রতিকা রাওয়াল অলরেডি জানিয়ে দিয়েছেন তিনি আলটিমেটলি সেই গোলটা কিন্তু পাচ্ছেন এবং হয়তো পেয়েও গেছেন ইতিমধ্যেই। তাই এটাই বলার যে প্রতিকা রাওয়ালের অবদানটাও ভুলে গেলে চলবে না। তিনি যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন স্মৃতি মান্দানা এবং প্রতিকা রাওয়াল, সেটাও কিন্তু ভোলার নয়। তাই এই গোল্ড মেডেলটা তারও প্রাপ্য এবং তিনি অবশেষে সেটা পেলেন। বাংলা 42 বছর ধরে একটা সোনার পদকের জন্য অপেক্ষা করছিল। 42 কেন, 1983-তে কপিল দেবরা জেতেন। ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে তার আগে 1975-এ, আমি 1983টাই ধরছি। 83 মানে 42 বছর ধরে ভারতে যবে থেকে সোনার পদক এসেছে, এমনকি সুনীল ওয়ালসনের ঘরেও পদক গেছে একটাও ম্যাচ না খেলে। ভারতীয় কোনো ক্রিকেটার, মাফ করবেন, বাংলার কোনো ক্রিকেটার আজ পর্যন্ত কোনো পদক পাননি। এই প্রথম রিচা ঘোষ পদক পেলেন। তাই রিচা ওই বলে না যে শুরু করে তাকে সবাই মনে রাখে। গাভাস্কার 10,000 রান করার পর বলেছিলেন যে অনেকে আমার রান টপকে যাবে, অনেকে 10,000 রান করবে, আমাকে ছাড়িয়ে অনেক অনেক দূর চলে যাবে, কিন্তু আমি প্রথম করেছিলাম, সেটা হয়তো লোকের মনে থাকবে। রিচা ঘোষও তাই বাংলার প্রথম বিশ্বকাপ সোনার মেডেলের অধিকারী ক্রিকেটার। তাই কালকে তার সংবর্ধনা কীরকম হয় সবার চোখ থাকবে। তবে আবার বলি যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ওয়ার্ল্ড কাপের পরে কি হবে, অর্থাৎ ভারতের এর পরের ম্যাচ বাংলাদেশের মেয়েদের সঙ্গে সম্ভবত ইংল্যান্ডেই খেলা হবে আর কটকে খেলা হবে। সেই ম্যাচে যদি বা জেতে মেন পরীক্ষা হবে টি20 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডে 2026-এ। 2026-এ কি এই যে পদকটা জিতলো, সোনার পদক, চ্যাম্পিয়ন হলো, ওয়ানডের পরে টি20তেও ভারত চ্যাম্পিয়ন হতে পারবে? ওটা কিন্তু একটা বিরাট পরীক্ষা হতে যাচ্ছে ভারতীয় দলের। আর এদিকে ভারতের পুরুষ দল, তারা আরও একটা ম্যাচ জিতে গেছে, কালকে জয়জ্যোতি আপনাদের বলেছে। আগামীকাল যদি জেতে ব্রিসবেনে, তাহলে সিরিজ জিতে যাবে ভারতীয় দলের। আমি বলবো একটা গৌতম গম্ভীরের লাকটা একদিক থেকে খুব ভালো। জোশ হ্যাজেলউড, যিনি ভারতকে মেন প্রবলেমে ফেলছিলেন, সে হ্যাজেলউড কিন্তু আর খেলতে পারছেন না গত কয়েকটা ম্যাচ ধরে, এবং অ্যাশেজের আগে কালকে তাকে ফেরানোও হবে না। আগের ম্যাচে ভারত স্পিন সহায়ক উইকেট পেয়ে 3 জন স্পিনার দারুণ বল করেছেন, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর এবং অবশ্যই অক্ষর প্যাটেল। এই ম্যাচে গাব্বায় স্পিন সহায়ক উইকেট হবে না, অর্থাৎ এবার অস্ট্রেলিয়ান পেসারদের সঙ্গে ভারতীয় ব্যাটসম্যানদের পরীক্ষা হবে। কি মনে হচ্ছে ম্যাচটা অবশ্যই মানে যদি দেখা যায় তুলনামূলক আলোচনা করলে উইকেট দেখে, তাহলে অস্ট্রেলিয়া কিন্তু যদি সেই টিম নিয়ে খেলে তাহলে অস্ট্রেলিয়া কিছুটা হলেও এগিয়ে থাকবে, যেহেতু উইকেটটা ওরকম, টেম্পোটা ভারতের সঙ্গে রয়েছে। তো সেক্ষেত্রে ভারতও এই জিনিসটা কিন্তু এনক্যাশ করতে চাইবে। আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খামতি রয়েছে। অবশ্যই গত ম্যাচে আমরা দেখেছি 848 রানে জিতেছে ভারত, তা সত্ত্বেও বলবো যে কিছু জায়গায় কিন্তু ভারতকে ঠিক করতে হবে। যেমন শুভমান গিল যথেষ্ট ভালো ব্যাটিং করেছেন, তবে তার স্ট্রাইক রেটটা একবার দেখবেন 120-র নিচে। টি20 ক্রিকেটে 120-র নিচে স্ট্রাইক রেট হলে কিন্তু সমস্যা রয়েছে, বিপদ, স্পেশালি আপনি যদি ওপেনার খেলেন। একদমই তাই। এবং শুভমান গিলকে অ্যাকোমোডেট করতে গিয়ে যেটা হচ্ছে, সঞ্জু স্যামসনকে বিসর্জন দিতে হচ্ছে, কারণ সঞ্জু স্যামসন যখন ওপেনার খেলেন তো স্ট্রাইক রেট অনেক ভালো। যেই তিনি 6 বা 7-এ নেমে যান তখন তিনি স্ট্রাগল করতে শুরু করেন। তাই জিতেশ শর্মাকে আনা হয়েছে। নট নেসেসারি জিতেশ শর্মাই ভারতের 1 নম্বর ব্যাটসম্যান উইকেট কিপার টি20 ফরম্যাটে, ওটা সঞ্জু স্যামসন। কিন্তু শুভমান গিলের জন্য জায়গাটা ছাড়তে হচ্ছে। এবার প্রবলেম হচ্ছে, দেখুন বিসিসিআইয়ের শুভমান গিল এখন হচ্ছে পোস্টার বয় অফ ইন্ডিয়ান ক্রিকেট। আপনি যদি শুভমান গিলকে বাদ দিয়ে টি20 ওয়ার্ল্ড কাপ করেন, হয়তো বিসিসিআই সম্প্রচার সংস্থা সবারই মনে হতে পারে যে তাহলে ঠিকঠাক হবে। তো এবার এই শুভমান গিলের জায়গাটা করতে গিয়ে অভিষেক শর্মার সঙ্গে তাকে ওপেন করা হচ্ছে। আমার কোথাও মনে হয় ওপেন করা উচিত হয় যশস্বী জয়সওয়ালের অথবা সঞ্জু স্যামসনের। আমি জানি না শুভজ্যোতি জয়জ্যোতি কি মনে করে। একদম আমি তাই মনে করি, কারণ একদিকে অভিষেক শর্মা রয়েছেন এবং অপরদিকে যদি জয়সওয়াল থাকেন, তাহলে একদম মানে ওই 6 ওভার, প্রথম 6 ওভার পাওয়ার প্লেতে 80-র কাছাকাছি রান যাওয়াটা মানে এটা হ্যাবিট হয়ে যাবে। তো ওটা খুব দরকার একটা প্ল্যাটফর্মের। সেটা যদি না হয় তাহলে খুব মুশকিল, কারণ এখানে যেটা আমরা দেখছি
যে একদিক থেকে শুভমান গিল এতটাই ধরে খেলছেন যে ওই 6 ওভারে যে এক্সপেকটেশনটা রয়েছে আমাদের সেটা কিন্তু রানটা উঠছে না। অপরদিকে যদিও অভিষেক শর্মা কিন্তু তার নিজস্ব ছন্দেই ব্যাটিং করছেন, তাই শুভমান গিলকে অবশ্যই বলা উচিত এই বিষয়টা যে তুমিও চালিয়ে খেলো এবং স্ট্রাইক রেটটা অ্যাটলিস্ট 150-এর কাছাকাছি রাখো। শুভমান গিল আসলে শুধু নিজের জন্য, শুভমান গিলকে ঘিরে শুভমান গিল নিজের জন্য খেলছেন না। নিজের জন্য বলতে যে শুভমান গিলের ভালো খেলাটা শুধু তার বা পরিবারের নয়, বিসিসিআইও চাই যে শুভমান গিল ভালো খেলুন, রান করুন, কারণ ইভেনচুয়াল লক্ষ্য তাকে 3টে ফরম্যাটে ক্যাপ্টেন করা, স্পেশালি তাকে সামনে রাখা, যে এই লোকটা আমাদের ব্যাটম্যানটা বয়ে নিয়ে যাচ্ছে, এই লোকটা আমাদের মশালধারী আমাদের ক্রিকেটে। T20 ওয়ার্ল্ড কাপ ঘরের মাঠে হচ্ছে, সেখানে শুভমান গিল বাইরে থাকবেন, সেটা তো মেনে নিতে পারছে না বিসিসিআই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অঙ্ক তো অঙ্কই, অঙ্ক অন্য কথা বলছে। এবার দেখা যাক আগামী দিনগুলো কীরম যায়। তবে ভারত আগের ম্যাচটাও জিতে T20 ওয়ার্ল্ড কাপে নিজেদের সম্ভাব্য দাবিদার হিসেবে কিন্তু নিজেদের একটা জায়গা চিহ্নিত করেছে। কালকে যদি অস্ট্রেলিয়া ব্রিসবেনে যেতেও সিরিজ তারা জিতবে না। মনে রাখবেন T20 ম্যাচে সিরিজে অস্ট্রেলিয়ায় ভারত আজ পর্যন্ত হারেনি, একটা ওয়ান অফ ম্যাচে হেরেছিল, এছাড়া আজ পর্যন্ত কখনো হেরে অস্ট্রেলিয়া থেকে ফেরেনি। এবারও হেরে ফিরবে না, জিতে ফিরবে কিনা সেটা প্রশ্ন, সেটা আমরা কালকে দেখব। আপাতত যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না প্লিজ, খুব তাড়াতাড়ি ফিরছি। রিচা ঘোষের সাফল্যে উৎসাহিত হতে হতেও বাংলা কলকাতা বারবার করে তাদের মনে হচ্ছে 14 তারিখ থেকে যে টেস্ট ম্যাচটা হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, তাতে মোহাম্মদ শামি নেই কেন? তিনি কি দোষ করেছেন? ইডেন গার্ডেন্সে মোহাম্মদ শামি রান আপ শুরু করেছেন ক্লাব হাউসের দিক থেকে, শামি গোটা মাঠ চিৎকার হচ্ছে। ভাবতে পারেন পরিস্থিতিটা। দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যান তো প্রথম বল খেলার আগে ওপেনার প্রথমেই ভিড়মি খাবেন ওই চিৎকারে, কিন্তু সেরকম কোনো দৃশ্যপট তৈরি নেই, কারণ মোহাম্মদ শামিকে তো নেওয়াই হয়নি। এবার অজিঙ্ক্য রাহানে তিনি কিন্তু সিলেক্টরদের এগেন্সটে কথা বলে, খুব রিসেন্টলি প্রজ্ঞান ওঝা অন্যতম নির্বাচক, তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন। আমরা দেখেছিলাম কলকাতায় আরপি সিংও কিছুক্ষণ কথা বলতে এসেছিলেন স্বামীর সঙ্গে, তারপরে তার ফল কিছু দেখিনি। মুম্বাই থেকে লোকে বলছে যে অজিত আগারকর এটা একটা পার্সোনাল যুদ্ধ হিসেবে নিয়েছেন, তিনি স্বামীকে নেবেন। আমার প্রশ্ন হচ্ছে 2025-এ বসে এসব যুদ্ধ হয়? এই ভয়ঙ্কর সোশ্যাল মিডিয়ার যুগে এখানে অনেক বেশি ট্রান্সপারেন্ট, আগেকার মতো ভারতীয় বোর্ড, ভারতীয় ক্রিকেট আগের মতো চলে না। এখানে একজন কি চাইলেই গায়ের জোরে বাইরে করে দিতে পারে? যদি মোহাম্মদ শামি দিনের পর দিন রঞ্জি ট্রফিতে উইকেট নিয়ে যান, যদি তার জন্য বারবার করে দাবি জোরালো হয়, এটা কিন্তু শুধু খবরের কাগজে দাবি নয়, এটা সাধারণ মানুষের দাবি, যেটা বিভিন্নভাবে তৈরি হবে। যদিও ভারতীয় পেসাররা খারাপ বল করেন, তাহলে মোহাম্মদ শামির জন্য আওয়াজ বাড়বে না? আমার তো কোথাও মনে হয় আওয়াজ বাড়বে। অজিঙ্ক্য রাহানেকে নাকি হালকা ইঙ্গিত দেওয়া হয়েছে যে তার জন্য দরজা প্র্যাকটিক্যালি বন্ধ হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে যে এখনকার দিনে এভাবে বলা যায় যে তোমার জন্য দরজা বন্ধ, তোমার জন্য খোলা? কেউ যদি পারফর্ম করতে পারেন, এখন তো বয়স নিছকই একটা সংখ্যা, কি মনে হয়? অবশ্যই এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। যদি এটাই মনে করেন তাহলে চিফ সিলেক্টর বলে দিন যে 36-এর পরে আমরা কাউকে এন্টারটেইনই করবো না, সে যত ভালোই খেলুক, সে অজিঙ্ক্য রাহানে হোক বা মোহাম্মদ শামি হোক। খুব ভীষণ হতাশ যে মোহাম্মদ শামি এই দলে নেই। আমি তো বলছিলাম যে হাইকোর্ট থেকে ছুটছেন মোহাম্মদ শামি, এই স্টেডিয়ামগুলো তিনি বলেছিলাম একদিন, যেখানে তিনি কামব্যাক করলেন এবং উইকেট পেলেন। দুটোর সঙ্গে আমার কিছুতেই মিলবে না, আমি ক্লাব হাউস এন্ড থেকে ছুটতে যাই দেখতে হোক, পেয়েছি। তবে আমরা অ্যাটলিস্ট একটাতে মিলেছে যে আমরা দুজনেই দেখছিলাম স্বপ্নটা যে মোহাম্মদ শামি ছুটছেন বল হাতে। তবে আর কি করবেন মানে আমি তোমায় বলছি যে একজন ক্রিকেটারের কথা আমার খুব মনে পড়ছে এইগুলো শুনলে, তার নাম হচ্ছে রমন লাম্বা। একটা কথা বলতেন, লাম্বাকে সবসময় বলা হতো যে তোমার এই টেকনিক্যাল ডিফেক্ট, অমুক ডিফেক্ট। লাম্বা পাকিস্তান ট্যুরে গিয়ে আমার মনে আছে আমায় বলেছিলেন 89-এ, যেটা সচিনের প্রথম ট্যুর, বলছেন আমার ডিফেক্টটা যেটা ঠিক। এবার আমি যাদের এগেন্সটে 200-300 করছি ঘরোয়া ক্রিকেটে, সেই বোলারগুলোর তাহলে কত ডিফেক্ট আছে ভাবুন। সেগুলোকে তাহলে এনেছেন কেন পাকিস্তানে? তাহলে ওগুলোকেও আনবেন না, আমায় আনবেন না, ঠিক আছে, ওই বোলারগুলোকে আনবেন কেন? ঠিক একই কথা এদের সম্পর্কে বলা যায় যে বুড়ো হয়ে গেছে। তাহলে বুড়োরা যে বাচ্চাদের এগেন্সটে রান করছে, পারফর্ম করছে, উইকেট নিচ্ছে, তাদের কেন সিলেক্ট করা হচ্ছে? তাদেরও তাহলে বাদ দিয়ে দেওয়া হোক। প্রায় একদম শেষে এসে গেছি। একটা কথা বলি যে এআইএফএফ একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। আমরা কল্যাণ চৌবের প্রেসিডেন্টকে নানান ব্যাপারে প্রচুর ক্রিটিসিজম করেছি, কিন্তু কল্যাণ এমন একটা কাজ করেছেন যেটা কিন্তু এর আগের কোনো প্রেসিডেন্টকে আমরা করতে দেখিনি। সেটা হচ্ছে কল্যাণ অনাবাসী ভারতীয় ফুটবলারদের ভারতীয় টিমের সঙ্গে যুক্ত করেছেন। দুজন ফুটবলারকে অলরেডি তিনি নিয়ে নিয়েছেন, রায়ান উইলিয়ামস এবং অবনীত ভারতী। এরা ভারতের যে ক্যাম্পটা, যেখানে সুনীল ছেত্রীকে ডাকা হয়নি বেঙ্গালুরুতে, বাংলাদেশের সঙ্গে যারা খেলবে, সেই ক্যাম্পে এই দুজন ফুটবলারকে ডাকা হয়েছে। একজন অস্ট্রেলিয়ান নাগরিকত্ব আছে রায়ান উইলিয়ামসের, তিনি ছেড়ে দেবেন অস্ট্রেলিয়ান নাগরিকত্ব। ভারত যেহেতু ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউ করে না, যারা অন্য দেশে দুর্ধর্ষ ফুটবল খেলেন, হয়তো সেই দেশে সুযোগ পান না,
তাদের এই পদ্ধতিতে ভারতে এনে খেলানোর সুযোগ বাড়ছে। কে বলতে পারে ভারতজাত ফুটবলাররা যে কাজটা করতে পারেননি, বিদেশে জন্মানো দুর্ধর্ষ ভারতীয় ফুটবলাররা হয়তো সেই কাজটা করে দেখাবেন। কে বলতে পারে যে এই বিশ্বকাপে 2026 বিশ্বকাপের প্রাককালে এই যে ভারতীয় ফেডারেশনের এই মুভটা আগামী দিনে যুগান্তকারী হয়ে দেখা দেবে না। সব খেলায় ভারত এত ভালো খেলছে, ফুটবলই বা পিছিয়ে থাকবে কেন? আর এই আশার সঙ্গে নিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি। অবশ্যই জয়জ্যোতি ঘোষকে সঙ্গে নিয়ে শেষ করছি।